মাশাল্লাহ আমার চাঁদ, এই চাঁদের আলোয় আলোকিত হতে চাই আমি প্রতি মুহূর্ত। সারা লজ্জা পেল খানিক। আবির্ভাবের কোল ঘেঁষে দাঁড়িয়ে পাঞ্জাবির বোতামে হাঁস রাখলো। বোতাম সবগুলো খোলা। সারা লাগিয়ে দিল সযত্নে। আবির্ভাব মৃদু হেসে বলল, থাকতো বোতামগুলো খোলা। আমার এই সুন্দর বুকে দেখে কত মেয়ে ক্রাশ খায় তুমি জানো? ইস, আজ আর কেউ ক্রাশ খাবে না। মুহূর্তেই সারার মুখের বদন পাল্টালো। ঢাকি কঞ্চে বলল, মেয়েদের বুক দেখিয়ে বেড়ান আপনি? এতদিন এসবই করেছেন? আবির্ভাব চোখ টিপে হাসল। কথা না বলে ঘাড় দুলিয়ে হ্যাঁ বোঝালো। সারা রাগে সারা শরীর চলে যাচ্ছে। বিছানায় গিয়ে পা তুলে বসলো। রাগী কঞ্চে বলল, যাব না আমি আপনার সাথে কোথাও। যান গিয়ে মেয়েদের ক্রাশ খাওয়ান। আবির্ভাব আর চোখে তাকালো সারার দিকে। শুনাচ্ছিয়ে বলল, আর ইউ জেলাস বউ? আমার বইয়ে গেছে জেলাস হতে। সরুন, কোথাও যাব না আমি। শাড়ি খুলে ফেলবো। শাড়ি খুলতে চাইলে খোলো, তাহলে আমিও কোথাও না গিয়ে রোমান্সটা সেরে ফেলি। সারা শাড়ির কুচি থেকে হাত ছড়িয়ে গোমরা মুখে বলল, একদম বাজে কথা বলবেন না। আপনি যান আপনার মতো। আপনার তো নারীর অভাব নেই। আবির্ভাব এগিয়ে আসলো সারার পাশে। সারার কাঁধে চিবুক নামিয়ে বলল, আমার জীবনে একটাই নারী, সেটা হলো আমার বউ, আর কেউ না। বুঝছো সুইটার? সারা কাঁদো কাঁদো কঞ্চে বলল, বললেন তো সবাই আপনার উপর ক্রাশ খায়। ওটা তো এমনি বললাম, চলো না, দেরি হয়ে যাচ্ছে। সারা তাকালো আবির্ভাবের দিকে, গাল ফুলিয়ে বলল, সত্যি তো? হুম। তাহলে চলুন। ডিনার করতে বাইরে বের হবে আজ সারা আর আবির্ভাব। সাথে যাচ্ছে ছবি, অয়ন এবং জেবা শেখর। যদিও অয়ন যাবে না বলে ঘোর আপত্তি জানায়, তবে আবির্ভাবের করা নির্দেশ, যেতেই হবে সবাইকে। পরে দিশে না পেয়ে যেতে রাজি হয়েছে সবাই। গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভিং করছে আবির্ভাব নিজে, পাশের সিটে সারা, ব্যাক সিটে অয়ন অবস্থান করছে আর ছবি। শেখর জেবা আলাদা আসবে জানিয়েছে। অয়ন আর চোখে তাকালো ছবির দিকে। সকালে বকা দেওয়ার পর একে মুড অফ ছবির কথা বলছে না অনেক সাথে। অয়ন খানিকটা সরে গেল ছবির পাশে, একদম কোল ঘেঁষে বসে নিজের হাত রাখলো ছবির হাতের উপর। ফিসফিসিয়ে পড়ল, আমার মহারানীর রাগ এখনো কমে নাই? এই পূজারে কি খুব বড় অপরাধ করে ফেলেছে? ছবি ফেংচি কেটে জানালার বাইরে চোখ রাখলো। অয়ন মৃদু হেসে আরেকটু এগিয়ে গেল ছবির পাশে। থুতনিতে হাত রেখে ছবির মুখখানা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে পড়ল। ও মহারানী, কথা বলো না। ছবির হাত নিজের বুকে রেখে ফিসফিসিয়ে বলল, দেখেছো হার্টবিট কত দ্রুত? কেমন অস্থির আমি তোমার জন্য। অস্থির হতে হবে না, সরুন লুচ্চা কোথাকার। চমকালো অয়ন, অবাক হলো দারুণ। তার বউ তাকে লুচ্চা বলল। গোমরা মুখে বলল, তুমি আমাকে শেষমেশ লজ্জা বলে দিলে। বললাম। সকালে কি বলেছেন ভুলে গিয়েছেন মনে হয়। অয়ন শুকুটালো, নির্বিক চাহনিতে তাকাল ছবির দিকে। হাদাস কাঁদছে বলল, কি বলেছে? বলেছেন আপনি শিক্ষক, আমি ছাত্রী, এর বাইরে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আর ছাত্রীর জন্য যদি আপনার অস্থিরতা কাজ করে তাহলে আপনি তো লুচ্চাই। শুধু লুচ্চা না, মহালুচ্চা বলা উচিত আপনাকে। অয়নের মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে গেল। পিটপিট করে বলল, আহা কি কান! শরীরের প্রতিটা যন্ত্রতে নড়বড়ে এই মেয়ের। বললাম কি আর শুনলো কি? খানিক ক্যাবলা হেসে ফের বলল, আরে আমি তো তোমাকে বলেছি পড়ানোর সময় আমি তোমার শিক্ষক, তুমি আমার ছাত্রী। সবসময় ছাত্র এটা বলেছি নাকি? আমি এখন থেকে আপনাকে শিক্ষকের নজরেই দেখব। সরে বসুন, একদম ঘেঁষাঘেঁষি করবেন না। বলে হলো, বউ তুমি আমার। আরো কাছে এসে বসবো আমি। অয়ন চাপড়ে জড়িয়ে ধরলো ছবিকে, নিজের বুকের সাথে চেপে ধরে বলল, একদম নজর করবে না মহারানী। এখানে চুপটি করে থেকে আমাকে একটু শান্তি দাও। আবির্ভাব গাড়ি পার্ক করলো রাজধানীর নামি দামি রেস্টুরেন্টের সামনে পার্কিং লটে। গাড়ি পার্ক করে নেমে দাঁড়ালো নিচে। গাড়ির দরজা খুলে সারাকে বের হতে সাহায্য করলো। শাড়ি পরে হাঁটতে বেশ কষ্টই হয় সারার। আবির্ভাব হাত ধরে ধরে ভিতরে নিয়ে গেল। পেছনে ছবিকে হাত ধরে ভিতরে প্রবেশ করলো অয়ন। শেখর জেবা এখনো পৌঁছতে পারে নাই, গাড়ি আটকে আছে জ্যামে। বাইরে মৃদু হাওয়া কম্পন তুলে দিয়েছে গায়ে। জেবা গাড়ির কাজ তুলে দিয়ে গায়ের ওভারকোটটা সুন্দরভাবে পরে নিল। ড্রাইভিং স্টিয়ারিংয়ে হাত রেখে বারবার আর চোখে তাকালো শেখর। শ্যামবরণ মেয়েটা যে তার হৃদয় চুরি করেছে বহু আগে, মনের কথাগুলো জানাতে মনে হাজারো দ্বিধা, হাজারো সংশয়। জেবা প্রত্যাখ্যান করবে এ ব্যাপারে শতভাগ নিশ্চিত শেখর। তবু হাল ছাড়বে না সে। যে কোনো এক সময় সঠিক করে জানিয়ে দিবে মনের কথা। জ্যাম ছাড়া কিছুক্ষণের মধ্যে পৌঁছালো রেস্টুরেন্টের ভেতরে। আবির্ভাবের বুকিং করার টেবিলের সামনে এগিয়ে গেল দুজনে। সবাই অপেক্ষা করছে শেখর আর জেবার জন্য।
আবির্ভাব খাবার অর্ডার না করে বসেছিল এত সময়। শেখর আর জেবা এসে পৌঁছাতে তারা দিল বসার জন্য। মেনু কার্ড দেখে একে একে সবার পছন্দ মতো খাবার অর্ডার করলো। সারার জন্য ঝাল ছাড়া খাবার অর্ডার করে দিল। কয়েক মিনিটের মধ্যে অর্ডারকৃত খাবার এনে টেবিলে সাজিয়ে দিল ওয়েটার। সারা উসখুস করছে, আবির্ভাবের দিকে ঘুরে ঝুঁকিয়ে পড়ল। একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি। না না না, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আপনার ওখানে আমার ব্যাগ আছে, ওঠা দিন। আবির্ভাব ব্যাগ এগিয়ে দিয়ে পড়ল। আমি যাই না সাথে? চোখ পাকালো সারা, গম্ভীর গলায় বলল, আমি একাই যেতে পারবো, বসুন আপনি। আর ইউ শিওর? সারা ছুটল ওয়াশরুমের দিকে। ভেতরে যেতে একরাশ বিরক্তি ঘিরে তোল। পিরিয়ডের জন্য এক্সট্রা প্যাড সাথে এনেছিল, সেটা বোধহয় গাড়িতে ফেলে এসেছে। আবির্ভাবের গাড়ি চাবি সারার ব্যাগে। সারা কোনো কিছু না ভেবে ছুটল নিচে। সময় কেটে গেছে 20 মিনিট। এদিকে সারা এখনো আসার নাম নিচ্ছে না। অস্থির আবির্ভাব ছুটল এবার ওয়াশরুমের দিকে। ওয়াশরুম ফাঁকা, সারার টিকিটিও দেখা যাচ্ছে না। আবির্ভাবের বুকটা তোলপাড়। ততক্ষণে সবাই চলে এসেছে আবির্ভাবের পাশে। সারা রেস্টুরেন্ট খুঁজেও নিচের দিকে ছুটল সবাই। গাড়ির সামনে আসতেই চমকালো, গাড়ির পাশে পড়ে আছে সারার ব্যাগ। আবির্ভাবের হাত পা কাঁপছে, কম্পিত হাতে তুলে নিল ব্যাগটি। পাশে ফোঁটা ফোঁটা রক্তের দাগ। ভয় কলিজা শুকিয়ে আসছে আবির্ভাবে। ভেজা কণ্ঠে জাগল, সারা কোথায় গেলে তুমি? অয়ন বনে টেনশনে কেমন অস্থির হয়ে উঠেছে। রেস্টুরেন্টের আশেপাশে তন্ন করে খুঁজলো, সারা দেখা পেল না। হতাশ হয়ে বসে পড়লো মাটিতে, চুপ ফুপিয়ে কেঁদে চলেছে। জেবা ব্যস্ত কণ্ঠে বলল, এখন ভেঙে পড়ার সময় নয়, প্লিজ নিজেকে সামলাও ছবি। আমাদের আগে সারহাকে খুঁজে বের করতে হবে। আবির্ভাবের পায়ের গতি অতি দ্রুত, বেশ বড় সড়ক দিয়ে এক প্রকার দৌড়ানো শুরু করলো। পেছন আসছে শেখর, গলা ফাটিয়ে চিৎকার দিয়ে সারাকে ডাকছে আবির্ভাব। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবির্ভাব ব্যথিত গলায় বলল, কোথায় তুমি যান? মরে যাব আমি তোমাকে ছাড়া, প্লিজ চলে এসো। হাঁটু গেড়ে বসে পড়লো রাস্তায়। শেখর সামনে নিল স্যারকে, আশ্বস্ত করে বলল, স্যার প্লিজ ভেঙে পড়বেন না, ম্যাডামকে ঠিক খুঁজে বের করবো আমরা। রাস্তার পাশের গলির মতো অদ্ভুত গুয়ানির শব্দ কানে যেতে থমকাল আবির্ভাব। তুতলিয়ে বলল, তুমি কোনো আওয়াজ পেয়েছো শেখর? শেখর কান খাড়া করে শুনে নিল, ব্যস্ত কণ্ঠে বলল, হ্যাঁ স্যার, আওয়াজটা এই দিক থেকে আসছে। চলো তো দেখি। আবির্ভাবের পিছু পিছু ছুটল শেখর। গলির ভিতরে যেতেই বর্ষার শখ ফেলো। টিমটিমে চেহারা দুজন পুরুষের মুখে টেপ লাগানো। পাশেই দরজার নিচের সিঁড়িতে আরাম করে বসে আছে সারা, হাতে লাঠি। হুঙ্কার দিয়ে বলল, বজ্জাতের বাচ্চা, আগে আমার আংটি বের কর বলছি, না হলে খুন করে ফেলে দিব বলে দিলাম। মুখ আটকানোর দরুনে লোক দুটো স্পষ্ট কথা বলতে পারছে না, গুঙিয়ে চলছে অনবরত। আবির্ভাব বুকে হাত দিয়ে প্রাণ ভরে শ্বাস নিল। এগিয়ে আসলো সারার পাশে, ব্যস্ত হাতে টেনে তুললো সারাকে। গম্ভীর গলায় ধমকে বলল, এখানে কি করছো তুমি? আমাকে টেনশনে ফেলে এখানে কেন চলে এসেছো তুমি? সারা হাত উঁচিয়ে লোক দুটোকে দেখিয়ে বলল, এই বজ্জাত দুটো আমার হাতের আংটি কেড়ে নিয়ে চলে এসছে। ওদের ভালোই ভালোই আংটি দিতে বলুন, না হলে মেরে ফেলবো বলে দিলাম। তোমাকে 1000টা আংটি বানিয়ে দিব আমি। কেন তুমি আমাকে এত টেনশনে রেখে এখানে এসেছো বলো? ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দিত কি হতো তখন? চুপ করুন, সাহারার ক্ষতি করা এত সোজা নয়। স্যার বাসের শুকনো কঞ্চি তুলে নিয়ে এগুলো লোক দুটোর পাশে, গলা স্বরে কঠোরতা রেখে বলল, ভালোই ভালোই দিবি আমার আংটি? লোক দুটো ছলছল নয়নে তাকালো আবির্ভাবের দিকে। চোখের ইশারায় মুখ খুলে দিতে অনুরোধ করলো। আবির্ভাব তাকালো শেখরের দিকে, চোখের ইশারায় খুলে দিতে বললো লোক দুটোর মুখের চেপ। শেখর এত সময় অবাক নয়নে চেয়েছিল সারার দিকে। মেয়ে মানুষ এমন ডাকাত হয় কি করে? আবির্ভাব চৌধুরী বউ কিনা সামান্য একটা আংটির জন্য এভাবে কাউকে ধরে রেখেছে? ক্যাবলা হেসে এগুলো লোক দুটোর সামনে এক টানে খুলে দিল তাদের মুখের হোয়াইট কালারের টেপ। মুহূর্তে গড় গড় করে বমি করে দিল দুজনে। শেখর লাফিয়ে সরে আসলো কয়েক হাত দূরে। ততক্ষণে জেবা ছবি অয়ন চলে এসেছে সেখানে। সারাকে দেখে প্রাণ ফিরে পেল যেন সবাই। দৌড়ে গিয়ে বোনকে বুকের সাথে আগলে নিল। আবির্ভাবের চাহনি করা লোক দুটো এখনো বমি করছে, হাঁপিয়ে উঠেছে প্রায়। বেশ কিছু সময় বমি করার পর কালো চেহারা পুরুষ নিজের ময়লা প্যান্টের দিকে থেকে চকচকে ডায়মন্ডের আংটি বের করে সারার দিকে এগিয়ে দিল। ফের হাত জোর করে তাকালো আবির্ভাবের দিকে, থেমে থেমে বলল, আর জীবনে মহিলা মানুষের কিছু চুরি করব না স্যার। আমগুলো
ক্ষমা করে দেন এবারের মতো। ইনি আম করে যে শাস্তি দিয়েছে ওটাতেই জন্মের শিক্ষা হয়ে গেছে আমাদের। সারা ফিউ নাচিয়ে বলল। কেমন লাগলো? প্যাডের স্মেল দারুণ ছিল না? ফের আবির্ভাবের দিকে তাকিয়ে বলল। হয়েছে কি জানেন, স্যানিটারি ন্যাপকিন ছিল আমার হাতে, ওটা ওদের মুখে ঢুকিয়ে টেপ খুলে মুখে লাগিয়ে দিয়েছি। খুব বাজে বকছিল দুজনে। কথা থেমে গেল আর দুজন হাত বাঁধতেও সুবিধা হলো। কত বড় বজ্জাত, হাত বাঁধা অবস্থায় আমাকে দৌড় করালো। চোখ বড় বড় হলো সবার। আবিরব থ হয়ে দাঁড়িয়ে আছে, মাথা ঘুরছে। কেমন ডাকাত মেয়ে বিয়ে করেছে সে। শেষে কিনা স্যানিটারি ন্যাপকিন চোরের মুখে ঠুকিয়ে দিল। ঝিরঝির বৃষ্টির সাথে হালকা বাতাস। শীতের দিনে এমন আবহাওয়া শীতটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে সক্ষম। হাতে ড্রিঙ্কসের বোতল, গায়ে লেদার জ্যাকেট, রুম জুড়ে পায়চারি করছে অভিক। অর্ণিমা রুমে নেই। পুরনো অতীত আজ মস্তিষ্ক নিংড়ে ঘুরে ঘুরে খাচ্ছে অভিকে। এই অতীত মাথা থেকে সরতে বেছে নিয়েছে তার একমাত্র সঙ্গী নেশা। টেবিলের উপর থেকে কাচের গ্লাস তুলে তার ভেতরে কিছু ড্রিঙ্কস ঢেলে নিল অভিক। পান করার উদ্দেশ্যেই মুখের কাছে ধরতে আবারও সরিয়ে নিল কিছুটা দূরে। মন শুনছে না আজ কোনো কথা, সায় দিচ্ছে না আর এসব খেতে। জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে ফেলে দিল খানিক দূরে। দু হাত দিয়ে খামচে তুলল নিজের চুলের গোছা। বুক ভরে শ্বাস নিয়ে রুম থেকে বের হলো। করিডোরে এসে নিচের দিকে চোখ বুলাল কয়েকবার। অরুণিমা নিচে নেই। রাত গভীর থেকে গভীরতম হয়েছে। অসুস্থ শরীর নিয়ে এত রাতে গেল কোথায় মেয়েটা? অভিকের মাথায় হাজারো চিন্তা। কোনো কিছু না পেয়ে দ্রুত পায়ে ছুটলো মায়ের রুমের দিকে। বেকারে ধাক্কা খেলেও কারোর সাথে। মানুষটি ছিটকে পড়লো খানিক দূরে। অভিক থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরে তাকালো পেছনে। অভিককে সাথে ধাক্কা খেয়ে দেয়ালে আশ্রে পড়েছে অয়ন। কপালে হাত দিয়ে চোখ মুখ খিঁচে নিয়ে বসে আছে। অভিক দ্রুত বসলো ভাইয়ের পাশে, ব্যস্ত কণ্ঠে বলল। চোখে দেখিস না? দেখে চলতে পারিস না? দেখি লাগলো কোথায়? অনের উত্তরে অপেক্ষায় না থেকে নিজেই হাত রাখলো অনের কপালে। দেয়ালে কপালে কি বেশ খানিকটা জায়গা ফুলে গেছে। অভিক আলতো হাত বুলিয়ে দিয়ে কপালে ফু দিল কয়েকবার। অনের দিকে হাত বাড়িয়ে দিয়ে পড়ল, হাত ধরে ওঠ। অনের মুখে কোনো কথা নেই, থ হয়ে বসে আছে। শরীরে ব্যথা দূর হয়ে গিয়েছে নিমিষে। কৌতূহল কাটছে না, বিস্ময়ের চোখে মুখে হাত দিয়ে কয়েকবার চোখ কচলিয়ে নিয়ে ফের তাকালো অভিকের দিকে। আনমনি হাত রাখলো অভিকের কপালে। কৌতূহল দমাতে মৃদুস্বরে প্রশ্ন করলো, আর ইউ ওকে? শরীর ঠিক আছে তোর? কি হবে আমার? একদম ঠিক আছে আমি। আজকে আমার অদ্ভুত বিহেভ করছিস যা। অদ্ভুত বিহেভ করছি মানে? না মানে তোর সাথে ধাক্কা খেলাম, এত সময় তো তোর হাজার খানিক ঝাড়ি মারার কথা ছিল, তুই সেটা না করে উল্টা আমার যত্ন নিচ্ছিস যা। অভিক উঠে দাঁড়ালো, কথা বললো না আর। কিছুটা ঝুঁকে অয়নের দিকে ফের হাত বাড়লো। চোখের ইশারায় হাত ধরতে বলল। অয়ন ধরল না অভিকের হাত, নিজে নিজে উঠে দাঁড়ালো। হাত ছাড়া দিয়ে গায়ের টি শার্ট ঠিক করে নিল। অভিক তখনও চারিপাশে চোখ বুলিয়ে নিচ্ছে। অয়ন খেয়াল করলো সেটা, মৃদুস্বরে বলল, কিরে এমন ভাবে তাকিয়ে কি দেখছিস? কি হয়েছে বলতো? অভিক ঠকিল, কিছু বলতে গিয়ে থেমে গেল। অয়ন ফের একই প্রশ্ন করলো আবারও। অভিক গলা খাকারি দিয়ে বলল, তোর বৌমনিকে দেখেছিস কোথাও? অয়ন যেন কানে ফুল শুনলো, চমকাল ভীষণ। অভিক কিনা অরুণিমার খোঁজ নিচ্ছে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। চট করে বললাম, কেন বৌমনি রুমে নেই? থাকলে আবার খুঁজতে বের হতাম নাকি? দেখেছিস কিনা বল। মায়ের রুমে দেখতে পারিস। অভিকা দাঁড়ালো না সেখানে, পা বাড়লো মায়ের রুমের দিকে। অয়ন বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো অভিকে যাওয়ার পানে। অসুস্থ শরীর নিয়ে শাহানারার বিছানায় ছটপট করছে অরুণিমা। শাহানারা পাশে বসে মাথা জলপটি দিচ্ছে। সেন্স ফেরার পরপরই গা কাঁপিয়ে জ্বর এসেছে। অভিক ধীরে পায় রুমে প্রবেশ করলো। দাঁড়ানো মায়ের পাশে গিয়ে গলা খাকারি দিয়ে মৃদু স্বরে ডাকলো, মা। ঘুরে তাকালো শাহানারা। ছেলের দিকে নজর পড়তেই চোখ সরালো নিমিষে। অভিক হাঁটু গেড়ে বসলো এবার মায়ের পাশে। মায়ের হাত চেপে ধরে ভেজা কণ্ঠে ডাকলো, মা গো, তাকাও না আমার দিকে। অভিকের এমন করুণ স্বরের ডাক উপেক্ষা করতে পারলো না শাহানারা। ঘাড় ঘুরিয়ে তাকালো ছেলের প্রাণে। মায়ের দুই হাত আবদ্ধ অভিকের হাতে। মাথা ঝুঁকালো মায়ের হাতে। ফুপিয়ে কেঁদে উঠলো এবার। শাহানারার বুকের ভেতর কেমন দুমড়ে মুচড়ে উঠলো। টেনে তুললো ছেলেকে, ব্যস্ত স্বরে বলা, কি হয়েছে? কাঁদছিস কেন তুই এভাবে? অভিক চোখে পানি মুছে নিল, ভেজা কণ্ঠে বলা, পাপ করেছি আমি মা। আমি এই পাপ মোচন করব কিভাবে? আমি আমার অদা ভুলে গিয়ে নিজের স্ত্রীর প্রতি দিনের পর দিন অন্যায় করেছি। মানসিক শারীরিক সবভাবে ভেঙে দিয়েছি আরুকে। হো মা, বলো না, তোমার ছেলে কি এমন ছিল?
আমার দ্বারা কখনো কারো ক্ষতি কি হয়েছে? সেই আমি বদলালাম, ভীষণ বাজেভাবে বদলালাম। কেন তুমি আটকালে না মা? বাবার ব্যবসায় যুক্ত হওয়ার থেকে আমাকে কেন মেরে ধরে শাসন করে একটাবার বললে না, হবি যাস না তোর বাবার সাথে? আমাকে নষ্ট করে ফেলেছে আমার বাবা। আমাকে তুমি ফিরিয়ে নাও, ভালো হওয়ার পথ দেখাও মা। প্রয়োজনে আমি দূরে কোথাও চলে যাব, তবু আমি ফিরে আসতে চাই এই জঘন্য জীবন থেকে। শাহানার চোখে পানি। সেই আগের অভিকে আজ ফিরে পেয়েছে শাহানারা। ছেলেকে বুকে আগলে নিয়ে ডেকে ডুকরে কেঁদে উঠল। এবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি গুনাহ করেও যদি বুঝতাম তোকে তোর বাবা এমনভাবে তৈরি করে ফেলবে, আমি কখনো যেতে দিতাম না তোর বাবার সাথে। আমি যতদিনে টের পাই ততদিনে অনেকটা দেরি হয়ে যায় বাপ। হাতের বাইরে চলে যাস তুই, নেশা আর নারী আসক্ত তোকে ঘিরে ধরে, কোনো কিছুই আগের মতো থাকে না আর। আমার কি ফেরার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে মা? না, তুই তোর কৃতকর্মের জন্য যদি সত্যি অনুতপ্ত হস তাহলে তোর দ্বারা যার যার ক্ষতি হয়েছে ক্ষমা চা তাদের থেকে। এই সকল জঘন্য কাজ থেকে নিজেকে সরিয়ে নে। সরে নিব মা? আমি সবচেয়ে বড় ক্ষতিটা করেছি অরুণিমা। ও কি আমাকে ক্ষমা করবে আর কি মেনে নিবে আমাকে? শাহানার হাত রাখলো ছেলের মুখে, মৃদু হেসে বলল, ঠিক মেনে নিবে। মানিয়ে নিতে হবে তোকে। যতটা অবহেলা অপমান করেছিস তার দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দে সবটা। শাহানারা চুল ছেড়ে উঠে দাঁড়ালো, অভিকের দিকে তাকিয়ে বলল, অসুস্থ স্ত্রীর সেবায় কোনো ত্রুটি রেখো না, খেয়াল রেখো ওর। আসছি এখন আমি। শাহানার হনহনি বেরিয়ে গেল রুম থেকে। মায়ের যাওয়ার পানে চেয়ে থাকলো অভি। কিছু সময় পর চোখ রাখলো অসুস্থ স্ত্রীর দিকে। ধীরে ধীরে এগিয়ে বসলো, অরুণিমার কোল ঘেঁষে মুখের উপর পড়ে থাকা অগোছালো চুলগুলো সরিয়ে দিয়ে আলতো চুমু খেলো কপালে। বাটির ভেতরে রাখা পানিতে কাপড় ডুবিয়ে জলপট্টি দিল। কিছু সময় অরুণিমা কুকু করে কাশছে। অভি জলপট্টিতে এবার থামালো। গায়ে মোটা কম্বল মুড়িয়ে দিয়ে নিজের শিরপুল অরুণিমার কোল ঘেঁষে জাপটে জড়িয়ে ধরে বুকের সাথে আগলে নিল স্ত্রীকে। গভীর রাত, বেকুরি ঘুমাচ্ছে আবির্ভাব। ঘুমের মধ্যে একদম জাপটে জড়িয়ে আছে সারহাকে। আচমকা ঘুম ভাঙলো সারহার। পেট চেপে ধরলো দু হাত তারা। পিরিয়ডের দিনগুলো অস্বস্তি ঘিরে ধরে তাকে, তার উপর আবার পেটের ব্যথা তো আছেই। আলগোছে ছাড়িয়ে নিল আবির্ভাবের বন্ধন। ধীরে ধীরে নামলো নিচে। ওয়াশরুমের দিকে পা বাড়াতে অসহ্য পেটের ব্যথায় আর এক পাও নাড়াতে পারল না। থপ করে বসে পড়লো সেখানে। পেটের নাড়ি ভুড়ি যেন বের হয়ে আসার উপক্রম। ঝোঁক গিলে বারংবার, তবে কান্না আটকানো দায়। পেট চেপে ধরে মৃদু আর্তনাদ করে উঠল। আবির্ভাবের ঘুম ভেঙে গেল তৎক্ষণাৎ। ধরফড়ে উঠে বসলো। অন্ধকার হাতে খুঁজলো সারহাকে। পাশে সারহা নেই। ব্যস্ত হাতে এবার রুমের সবকটা লাইটই জ্বালিয়ে নিল। চোখ বুলালো আশেপাশে। সারাকে মেঝেতে বসে থাকতে দেখে দ্রুত পায়ে ছুটলো সেখানে। হাঁটু গেড়ে বসলো সারার পাশে। ব্যস্ত কণ্ঠ শুথল, এই বউ, কি হয়েছে তোমার? এমন করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে তোমার, বলো না। সারা ফুপিয়ে কাঁদছে, পেট চেপে ধরে। আবির্ভাব বিষয়টা বুঝতে আর সময় লাগলো না। পাজা খুলে তুলে নিল সারহাকে। বিছানায় সযত্নে শুয়ে দিয়ে পা বাড়লো বাহিরে। সিঁড়ি বেয়ে নিচে নেমে ব্যস্ত পায়ে ছুটলো রান্নাঘরের দিকে। চুলায় পানি তুলে দিল বেশ খানিক। পানি গরম হয়ে আসলে কিছুটা ঢেলে নিল হট ওয়াটার ব্যাগে। অবশিষ্ট পানি দিয়ে চিনি ছাড়া কফি বানিয়ে নিল 1 কাপ। কফির মগ আর হট ওয়াটার ব্যাগ নিয়ে দ্রুত আবারও রুমে ফিরে আসলো। সারা তখনও বিছানায় সে ছটফট করছে। আবির্ভাব বসলো গিয়ে সারার পাশে। সারার পর টি শার্ট খানা উপরের দিকে তুলে দিয়ে প্লাজো খানিক নিচে নামিয়ে দিল। হট ব্যাগ দিয়ে সেক দিল বেশ কিছু সময়। সারা শান্ত হয়েছে, পেটের ব্যথা কমেছে অনেকটা। আবির্ভাব সারাকে টেনে তুলে গরম কফিতে ফু দিয়ে খাইয়ে দিল। গায়ের কম্ফোর্টার চাপিয়ে দিয়ে সারার পা এগিয়ে নিল নিজের কাছে। সারা এবার ঘোরে আপত্তি জানালো। আবির্ভাবের 2 হাত চেপে ধরলো, ব্যস্ত কণ্ঠে বলল, এ কি করছেন? পায়ে হাত দেবেন না প্লিজ। এখন অনেকটা আরাম লাগছে। আপনার না সকালে অফিস আছে, শুয়ে পড়ুন এখন। তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না, শুয়ে থাকো চুপচাপ। তুমি এখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারছো না, তাই না? পেট ব্যথা হচ্ছে সেটা আমাকে না বলে মেঝেতে কি করছিলে তুমি? আমি তো ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নেমেছিলাম, তখনই তো পেট ব্যথা শুরু হলো। আমি কি ইচ্ছে করে মেঝেতে গিয়েছি নাকি? হয়েছে, আর এক্সকিউজ শুনতে চাই না। ঘুমাও এখন। সারা শোয়া থেকে উঠে বসলো। আবির্ভাবের গলা পেঁচিয়ে ধরে বলল,
আমার সুদর্শন জামাই অভিমান না ভাঙলে ঘুমাই কি করে? তা আপনার অভিমান ভাঙতে কি করতে হবে শুনি? কিছু করতে হবে না, তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে যাও। এত সময় তো ঘুমাতে পারোনি। তারা মৃদু হাসলো। আবির্ভাব জাপটে জড়িয়ে ধরে বলল, দুদিনেই পুরাতন হয়ে গেলাম, এখন একটু আদর করতে মন চায় না আমাকে, তাই না? আবির্ভাব গাল ফুলালো। এবার নির্বিক চাহনি ক্ষীণ গলায় বলল, 2 দিন কেন, 200 বছরেরও তুমি আমার নতুন বউয়ের মতো থাকবে। তোমার উপর থেকে এই মায়া মোহ কোনো কিছুই কাটবে না। আর আদর করব কি করে শুনি? বিয়ে করতে না করতেই তো আমার সতীন এসে হাজির। সারা এবার শব্দ করে হাসলো। আবির্ভাবকে ধাক্কা দিয়ে শুয়ে দিয়ে নিজেও শুয়ে পড়লো। আবির্ভাব শরীরের উপর পুরো ভর দিয়ে ছোট ছোয়ালো আবির্ভাবের কপালে। ধীরে ধীরে মুখের সব জায়গায় অজস্র চুমু এঁকে দিয়ে কম্পিত উষ্ঠ এগিয়ে নিল আবির্ভাবের ঠোঁটের দিকে। তৎক্ষণাৎ সারার ঠোঁটের আঙুল রাখলো আবির্ভাব, বাধা দিয়ে বলল, বুঝে শুনে এসো বউ, ফিল চলে আসবে কিন্তু নিজেকে আটকাতে পারবো না আর। তারা খিলখিল করে হেসে উঠল। আবির্ভাব বুকে মাথা রেখে ফিসফিসিয়ে বলল, আমার কন্ট্রোললেস জামাই। কন্ট্রোললেস, তবে সেটা শুধু তোমাকে দেখেই, তোমার সংস্পর্শে এসেই। সারা জীবন এই ভালোবাসা থাকবে তো? ছেড়ে যাবেন না তো কখনো আমাকে? থামলো এবার আবির্ভাব, চোখ বন্ধ করে নিল নিমিষে। যে অনিশ্চিত জীবনে পা বাড়িয়েছে, এই লড়াইয়ে কতদিন টিকে থাকতে পারবে সেটা তার অজানা। স্যার এহেন প্রশ্নে বুকে ঝড় তুলে দিয়েছে। আবির্ভাব চোখ বন্ধ রাখলো কিছু সময়, ফের মায়া ভরা কণ্ঠে ডাকলো, বউ, হুম। আমি না থাকলে আমার স্মৃতি নিয়ে বাকিরা জীবন কাটিয়ে দিতে পারবে না। আমি কিন্তু তোমাকে নিয়ে বেশ জেলাস। দেখা গেল আমার ভূত এসেও তোমাকে বিরক্ত করে যাবে। সারা হামেশাই মুখ চেপে ধরলো আবির্ভাবের, রাগ দেখিয়ে বলল, একদম বাজে কথা বলবেন না। আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনলেও খুব খারাপ হয়ে যাবে। জোর করে যেমন বিয়ে করেছেন ঠিক সেভাবে জোর করে হলেও আমার সাথে থেকে যেতে হবে। ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবেন না। আবির্ভাবের চোখ ভিজে উঠেছে ল্যাম্পশেডের মৃদু আলো। সিক্ত নয়নে তাকালো সারার দিকে। মনে হাজারো টেনশন থাকলেও মুখে বলল, ঠিক আছে বউ, আমার ছায়া সবসময় পাশে থাকবে তোমার। ভালোবাসায় ভরিয়ে রাখবো তোমার প্রতিটা মুহূর্ত, আগলে রাখবো তোমায় চিরকাল। সারহাকে বুকের সাথে চেপে ধরে পড়ল। ঘুমাও বউ, অনেক রাত হয়েছে। সকালের আলো ফুটতে আহসান মঞ্জিলের রান্নাবান্না তোড়জোড় শুরু হয়ে যায়। বাড়ির পুরুষেরা সকাল সকাল নাস্তা করে অফিসে বের হয়ে যায়। শাহানারা আজ বেশ ব্যস্ত। ঘড়িতে সময় 9টা বাজতে 10 মিনিট বাকি, অথচ এখনো রান্না শেষ করতে পারেনি। অরুণিমার শরীর খারাপ, একা একা সামলাতে গিয়ে দেরি হয়ে গেল। নাস্তা বানানো কমপ্লিটই হলেও তাড়াহুড়ো করে সেগুলো টেবিলে এনে রাখলো। সাদেক আহসান, সালে আহসান এসে বসেছে খাবার টেবিলে। সানার গলা উঁচিয়ে বাকিদের ডেকে নিল নাস্তা করতে। হাতে ফাইল, পরনে ব্লেজার, ফর্মাল লুকে একদম রেডি হয়ে নিচে নামছে অয়ন। পাশেই কলেজ ড্রেস নামছে ছবি। অভিক সোফায় বসে দেখে নিল ভাইকে। হাতের পত্রিকাটা নিচে নামিয়ে উঠে দাঁড়ালো। ঘাড় উঁচিয়ে তাকালো উপরের করিডোরের সামনে। অরুণিমা নিচে নামছে কিনা দেখে নিল একবার। সবে মাত্র রুম থেকে বের হয়েছে অরুণিমা। শাড়ির আঁচল গায়ে টেনে ধীরে ধীরে নেমে আসছে সিঁড়ি বেয়ে। অভিক এগিয়ে গেল সেখানে, ব্যস্ত কণ্ঠে বলল, তোমার জ্বর কমেছে এখন? কথা বলল না অরুণিমা। চেয়েও দেখলো না অভিককে, পুরোপুরি অগ্রাহ্য করে এসে দাঁড়ালো শাহানার পাশে। ব্যস্ত কণ্ঠে বলল, আপনি এখন রেস্ট করুন মা, আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি। শাহানা আপত্তি জানালো, থমকে বলল, যাও গিয়ে বসো, শরীর খারাপ নিয়ে কাজ করতে হবে না, খেয়ে নাও সবার সাথে। আমি পারবো মা। চোখ পাকালো শাহানারা। ধমকে বসিয়ে দিল অরুণিমাকে। চোখের ইশারায় পাশের চেয়ারে বসতো বলল অভিককে। মায়ের ইশারা বুঝে মুহূর্তে অরুণিমার পাশে এসে বসলো অভিক। ততক্ষণে সারা ও আবির্ভাব নিচে নেমে এসেছে। আবির্ভাব ব্যস্ত কণ্ঠে বলল, আমি আসছি, মিটিং আছে, নাস্তা করার সময় নেই আজ। শাহানার নির্লিপ্ত গলায় বলল, একটু খেয়ে যা, খালি পেটে বাসা থেকে বের হোস না। সময় নেই মামুনি, দুপুরে বাসায় এসে খাবো। একটু মুখে দে কিছু। আবির্ভাব দম ফেলল। দাঁড়িয়ে থেকে জুসের গ্লাস তুলে এক চুমুক জুস খেয়ে তাকালো ছবির দিকে। ব্যস্ত কণ্ঠে বলল, বাবু সোনা, আমার তো মিটিং আছে, আজ তো সময় পাচ্ছি না। তুমি অয়নের সাথে কলেজে চলে যাও কেমন? তুমি সাবধানে যাও ভাইয়া, আমি চলে যেতে পারবো। আবির্ভাব ওয়ালেট থেকে কার্ড বের করে ছবির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার যখন যেমন লাগে খরচ করবে, আর সাবধানে কলেজে যাবে কেমন?
ছবি কার্ড ফিরিয়ে দিতে চাইল, গোমরা মুখে বলল, তুমি তো সব এনে দাও, আমার আর টাকা লাগে না ভাইয়া, তুমি নিয়ে নাও এটা। শুনল না আবির্ভাব, মৃদু হেসে বলল, যখন লাগবে তখন খরচ করো, ফিরিয়ে দিও না। অয়ন খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো, ব্যস্ত কণ্ঠে বলল, মিটিংয়ের সকল ফাইল তো আমার চেম্বারে ভাইয়া, আমি ছবিকে কলেজে নিয়ে গেলে মিটিং হবে কি করে? আবির্ভাব থমকে দাঁড়ালো এবার, খানিক ভাবলো, ফের বলল, তাহলে এখন কি করব? আহিরাকে আমি একা একা কলেজে পাঠাতে সাহস পাবো না, মিটিংটাও জরুরি, কি করা যায় এখন? অভিক তাকালো সবার দিকে, উসখুস করছে কোনো রকম, দ্বিধা কাটে মৃদু কণ্ঠে বলল, আমি নিজে আজ আহারিকাকে। চমকালো উপস্থিত সবাই। অয়ন রাত থেকে অভিকের অদ্ভুত আচরণ দেখছে, তবে এখন যেন এটা নাওয়াই দেয়। অভিক দু চোখে সহ্য করতে পারতো না সে ছবিকে, সে কিনা ওকে কলেজ নিয়ে যেতে চাচ্ছে। ছবি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অভিকের দিকে, তবে ঘোর আপত্তি জানালো আবির্ভাব, কাট কাট গলায় বলল, আমি জেনে শুনে বাঘের গুহায় আমার বোনকে ঢুকতে দিব না। রেহানের দিকে তাকিয়ে বলল, তুই নিয়ে যা আহিরাকে, গাড়ি নিয়ে যাস যেন। অভিক মাথা নিচু করলো, এটা যেন তার প্রাপ্য। এত অন্যায় করার পরও কারো থেকে ভালো ব্যবহার আশা করা যায় না। রেহান চোখ তুলে তাকালো আবির্ভাবের দিকে, মৃদু কণ্ঠে বলল, ঠিক আছে ভাইয়া। মাথায় হাত চেপে ধরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো রেহান। পাশেই দাঁড়িয়ে আছে ছবি। কলেজে আসার পথে ছবির বায়না রাখতেই সানিয়াকে মাঝ রাস্তা থেকে গাড়িতে লিফট দিয়েছিল রেহান। গাড়ির দরজা খুলে বের হতে সাহায্য করেছিল দুজনকে। বেক্কেল সানিয়া বের হওয়ার সাথে সাথে দরজা আটকে দেয়, যার দরুন দরজা গিয়ে লাগে রেহানের মাথায়। তীব্র ব্যথায় যেন সব কিছুই অন্ধকার হয়ে যায়, মাথা ঘুরে উঠে রেহানের। ছবি এগিয়ে আসলো রেহানের পাশে, শঙ্কিত গলায় বলল, ভাইয়া খুব ব্যথা পেয়েছেন কি? দেখি কোথায় লেগেছে। রেহান চোখ মুখ খিচে নিয়েছে, ব্যথিত গলায় বলল, ওকে লাগে নাই তেমন। প্রাণ ভরে শ্বাস নিয়ে মাথা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। রেহানের চোখের দিকে চোখ পড়তে আটকে মৃদু চিৎকার দিল ছবি, কম্পিত গলায় বলল, এ কি অনেকখানি ফুলে গেছে তো ভাইয়া, প্লিজ বসুন, ঔষধ লাগাতে হবে, রক্ত জমাট বেঁধেছে কেমন। রেহান আশ্বস্ত করে বলল, ব্যস্ত হইও না, ঠিক আছে আমি। ছবি শুনল না রেহানের কথা, জোর করে বসিয়ে দিল গাড়ির ভেতর। খানিক জোর খাটিয়ে বলল, ভাইয়া মাথা নিচু করুন, পানি দিতে হবে মাথায়, না হলে আরো ফুলে যাবে। কাটা জায়গায় হাত চেপে ধরে সানিয়ার দিকে তাকিয়ে বলল, পানি আছে তোমার কাছে? সানিয়া দ্রুত ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। ছবির বোতল হাতে নিয়ে অনুরোধ করে বলল, একটু ঢেলে দাও না প্লিজ। সানিয়া ঘাড় বলল, আচ্ছা। কম্পিত হাতে বোতলে সবটুকু পানি মাথার উপর ধপ করে ঢেলে দিল। রেহান একেবারে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল, পুরো গা ভিজালো পানিতে। ছবিকে সরিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো এবার রেহান। উচ্চস্বরে ধমক দিল সানিয়াকে, কণ্ঠে কঠোরতা রেখে চেপে বলল, অসভ্য মেয়ে কোথাকার, গতদিন দুটো কথা শুনেছি তার শোধ তুলেছেন তাই না? ফার্দার আপনার এই জঘন্য মুখখানা নিয়ে আমার সামনে আসলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আপনার মুখ দেখে কেন যে আমার দিন শুরু হচ্ছে, কাল থেকে আমার এক মুহূর্ত ভালো কাটছে না। সানিয়ার চোখ ভিজে উঠল এবার। সে তো ইচ্ছে করে করে না এমন চা, কেন যে বারবার এমন ভুল করে বসছে তাই বলে এভাবে কথা শোনাতে হবে সবসময়। রেহান দাঁড়ানো না আর এক মুহূর্ত, গাড়ি স্টার্ট করে ধুলো উড়িয়ে মুহূর্তে বিদায় হলো সেখান থেকে। ছবি এগিয়ে আসলো সানিয়ার পাশে, কাছে হাত রেখে বলল, কেন তুমি এমন করো? ভাইয়াকে দেখলেই যেন তোমার হাত পা স্থির থাকে না, শুধু শুধু বকা খেলে। চলো আর মন খারাপ করে থেকো না, ভেতরে যাই। সকাল থেকে বেশ ফুরফুরা মেজাজটা অফিসে আসতেই বিগড়ে গেছে আবির্ভাবের। শেখরের দায়িত্ব ছিল সৌরভকে চোখে চোখে রাখা, অথচ সকাল থেকেই সৌরভ লাপাত্তা। আবির্ভাব খোঁজ নেওয়ার জন্য কয়েকজন গার্ডকে পাঠিয়েছিল সৌরভের বাসায়। বাসায় সবাই জানিয়েছে রাত থেকে সৌরভের কোনো খোঁজ নেই। থানায় জানালে পুলিশ 24 ঘন্টা অপেক্ষা করতে বলেছে। এরই মধ্যে না ফিরলে তখন তারা ব্যাপারটা হ্যান্ডেল করবে। ডেস্কের উপর 2 হাত ঠেকিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে আবির্ভাব, পাশে নতজান মুখ করে দাঁড়িয়ে আছে শেখর। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। সৌরভের উপর আরেকটু কড়া নজর রাখা উচিত ছিল। এখন তীরে এসে তরি ডুবে গেল, সব কিছু একদম ভেস্তে যাবে। এতদিনের সকল প্ল্যানিং সব এক নিমিষেই শেষ হবে। বুকে হাজার সাহস সঞ্চয় করে কিছুটা ঝুঁকে মৃদু কণ্ঠে ডাকলো, স্যার আমি বরং বের হয়ে যাই, সবার সাথে আমি খোঁজ শুরু করি, দেখি সৌরভের কোনো খোঁজ পাই কিনা। আবির্ভাব উঠে বসলো, চেয়ারে গা এলিয়ে দিয়ে আরাম করে বসলো। তোমাকে যেতে হবে না,
কালুকে কল দাও, ওরে কাজে লাগাও। স্যার, ওর তো রাগ সবসময় আসমানে উঠে থাকে। যদি সৌরভকে পাওয়ার সাথে সাথে খুন করে দেয়? কখন কি করতে হয় সেটা ও খুব ভালো করে জানে। যাতে মাতাল হলেও তালে ঠিক আছে। শেখর পকেট থেকে ফোন বের করে বড় জানলার পাশে গিয়ে দাঁড়ালো। পর্দা সরিয়ে কল করলো কালুকে। রিং হওয়ার সাথে সাথে ফোন রিসিভ হলো। কোন সকাল সকাল হঠাৎ আমারে স্মরণ করলেন যে? কোথায় আছো তুমি? একটা কাজ দিব তোমারে। কি কাজ করণ লাগবো খালি কইয়া ফেলেন। বসের কাজ করবার লাগিয়া আমি সব সময় রেডি আছি। শেখর সবটা বুঝিয়ে দিল। শেষে সাবধান করে বলল, খবরদার মেরে ফেলবে না, ওকে জীবিত চাই আমাদের সামনে। আরে এই কালুর কানের কাছে এত ফ্যান ফ্যান করেন কে? আমি না একবার বললেই বুঝি, কাজ হইয়া যাইব। আমার হোয়াটসঅ্যাপে এক ছবি পাঠিয়ে দেন। শেখরের হঠাৎ বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে পড়ল। ওকে, পাঠিয়ে দিচ্ছি।